আপনাদের একটা গল্প বলি। 2008 সাল সেপ্টেম্বর মাস, একটা দ্বীপ, যে দ্বীপের উপরে ছোট্ট একটা বিল্ডিংয়ের সমান একটা রকেট দাঁড়ানো। এই রকেটের ঠিক পাশেই দাঁড়ানো রকেট যিনি বানিয়েছেন সে রকেটের কোম্পানির মালিক। মালিকের নাম ইলন মাস্ক, এবং ইলন মাস্ক একদমই খুশি না। ওর বয়স মাত্র 37, ওর ডিভোর্স হয়েছে মাত্র কয়েকদিন আগে, এবং রকেটের কোম্পানিটা ভালো চলতেছে না। শুধু তাই না, ওর আরেকটা কোম্পানি আছে যে কোম্পানির নাম টেসলা, ওইটাও ভালো চলতেছে না, কেউ গাড়ি কিনতেছে না। বলা হচ্ছে ওই কোম্পানি নাকি বন্ধ হয়ে যাবে। এমন অবস্থা যে ওর বাসা ভাড়ার জন্য টাকা নিতে হচ্ছে বন্ধুদের কাছ থেকে, এবং এই জিনিসটা স্পেশালি লজ্জার, কারণ ইলন মাস্ক কিন্তু গরিব না, ও বেশ বড় লোক একটা মানুষ ছিল। তার থেকেও বড় মরার উপর খাড়ার ঘা কি, এর আগে যতবারই রকেট লঞ্চ করার চেষ্টা করা হয়েছে, এর আগে আরো 3বার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকবারই রকেট ফেল করছে। সবাই এখন ইলন মাস্কের দিকে তাকায় হাসে। ওকে বলা হয় ওয়ান হিট ওয়ান্ডার, এবং পেপ্যাল, যেটা ওর আগের কোম্পানি, যেটা বিক্রি করে ও বড় লোক হয়েছিল, ওই কোম্পানিও আসলে ও একা শুরু করেনি, এবং এই কারণে সবাই ওর দিকে তাকায় বলে যে ও আসলে একা একা কখনো কিছু করতে পারবে না। পেপ্যাল চলছে, ও একটু বড় লোক হয়েছে কারণ পেপ্যালে আরও কিছু বুদ্ধিমান মানুষজন ছিল, সবাই মিলে দাঁড় করেছে, ও যে সাথে ছিল দেখে ও দাঁড় করাইতে পারছে এটা। তো কাহিনীতে ফেরত আসি। দ্বীপের ভিতরে ইলন মাস্ক দাঁড়ায় আছে। আজকে 4 নম্বর বার রকেট টেস্ট করা হবে। রকেটের নাম ফ্যালকন 1। এই লঞ্চ যদি ফেল করে তাহলে আজকেই এই রকেটের কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। কিছু মানুষ যারা এই হিসাব নিকাশ করে যে এই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে যে কাঁচামাল আছে, এই কাঁচামাল বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে, সেই টাকা দিয়ে পাওনাদারদের কিভাবে টাকা পরিশোধ করা হবে, এই মানুষগুলোও ওই দ্বীপের ভিতরে দাঁড়ানো, কারণ ওরা জানে যে ফেল করার চান্স অনেক বেশি, এবং ফেল যদি করে ওরা আজকে রাতের মধ্যে হিসাব রেডি করতে চায় যে কোম্পানির মালামালের কতটুকু কারে বেচবো, বেচলে কি টাকা পাওয়া যাবে, এবং সেই টাকা দিয়ে কিভাবে আমরা পাওনাদারদের টাকা পরিশোধ করব। আচ্ছা, রকেট লঞ্চ হতে থাকুক, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে আজকের দিনে আসি। যে কোম্পানিটার কথা আমি বলতেছি, এই কোম্পানিটার নাম SpaceX, আপনারা সবাই জানেন, এবং গত সপ্তাহে SpaceX এর IPO হয়েছে, ইনিশিয়াল পাবলিক অফারিং। সোজা বাংলায় বললে স্টক মার্কেটে SpaceX উন্মুক্ত হয়েছে যেন সাধারণ মানুষ SpaceX এর শেয়ার কিনতে পারে। এবং যখন এই কাহিনী হয়েছে, তা IPO, তার ঠিক 2 থেকে 5 মিনিটের মধ্যে ইলন মাস্ক পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছে। ও এর আগেই পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষ ছিল, এখনও পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার। আপনি চিন্তা করেন একবার যে পুরা অস্ট্রেলিয়ার দাম যত, পুরা অস্ট্রেলিয়ার জিডিপি যত, SpaceX কোম্পানির দাম এখন তার থেকে বেশি। কেন, কিভাবে, SpaceX আসলে ইনকাম করে কিভাবে, সব কিছু আমরা বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যায়। আচ্ছা, ইলন মাস্ক যখন SpaceX শুরু করে তখন কিন্তু ও গরিব ছিল না, যেটা আমি আপনাদের একটু আগে বললাম। ও $180 মিলিয়ন মতো পেয়েছে পেপ্যাল বিক্রি করে, এবং পেপ্যাল নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে অনেক আগে রেকর্ড করা, যেখানে আমি পেপ্যাল মাফিয়ার পুরো হিস্ট্রিটা আপনাদের বলেছিলাম। তো $180 মিলিয়ন পাইছে। $180 মিলিয়ন পাওয়ার পরে ও একদমই খরচ করে নাই তা না, ও একটা প্রাইভেট জেট কিনছে নিজের জন্য, হাবিজাবি খরচ টরচ করছে, বাট চাঙ্ক অফ দ্য মানি, বেশিরভাগ টাকাই আসলে রয়ে গেছে। তো ও ভাবা শুরু করে যে এই টাকাটা দিয়ে আমি কি করব, আমি কি আর কিছু করব না, আমি কি রিটায়ারমেন্টে চলে যাব, নাকি আমি নতুন কিছু শুরু করার চেষ্টা করব, এটা নিয়েও চিন্তাভাবনা করা শুরু করে। এবং এই চিন্তাভাবনা করতে করতে হঠাৎ ওর মাথায় একটা প্রশ্ন আসে যে আচ্ছা, অনেক দিন আগে সোভিয়েত আমল যখন ছিল তখন আমেরিকার থেকে চাঁদে মানুষ পাঠানো হয়েছিল, বাট এরপরে আর চাঁদে তো মানুষ পাঠানো হয় নাই, মঙ্গল গ্রহেও কখনো মানুষ পাঠানো হয়নি। কাহিনীটা কি? তো তাড়াতাড়ি নাসার ওয়েবসাইটে যায় রিসার্চ করার চেষ্টা করে যে এরপরে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর মিশন কবে হবে। তো ও যায় দেখে যে নাসার যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর কোনো মিশন নাই। তো ও এটা দেখে একটু টাসকি খেয়ে যায়, কারণ ওর মনে হয় যে মানুষের মাল্টিপ্ল্যানেটারি হওয়াটা খুব জরুরি। মাল্টিপ্ল্যানেটারি মানে হলো একের অধিক প্ল্যানেটে মানুষ থাকবে, এটা হওয়া জরুরি। এটা হওয়া কেন জরুরি? কারণ মানুষ যদি শুধু একটা প্ল্যানেটেই থাকে, একটা গ্রহেই থাকে, যে গ্রহের নাম পৃথিবী, তাহলে ওই গ্রহে যদি কোনো বিপদ ঘটে তাহলে সব মানুষ একবারে ধ্বংস হয়ে যাবে, এবং মানুষ জাতিটাই ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা হলো ইলন মাস্কের থট প্রসেস, যেভাবে ডায়নোসর ধ্বংস হয়ে গেছে। এবং আপনি যদি আজকে SpaceX এর ওয়েবসাইটে যান, ওদের মিশন স্টেটমেন্ট দেখেন, ওরা মিশন স্টেটমেন্টে এটাই বলে যে ডায়নোসরের সাথে যা হয়েছিল মানুষের সাথে জানি তা না হয়, এই জন্যই আমরা SpaceX শুরু করছি। সো ওর ধারণা খুবই সিম্পল ছিল যে আমি ভাই চাই মানুষ মাল্টিপ্ল্যানেটারি হোক, বাট মাল্টিপ্ল্যানেটারি মানুষ কিভাবে হবে বা আদৌ এটা করা সম্ভব নাকি, এটা নিয়ে ওর সেই সময় কোনো ধারণা ছিল না। তো অনেক চিন্তা ভাবনা করে ও একটা প্রজেক্ট বানায়, যে একটা চ্যারিটি প্রজেক্ট, যেটা হলো আমি কিছু টাকা দিব, এই টাকা দিয়ে আমরা একটা গ্রিন হাউস বানাবো, ছোট্ট গ্রিন হাউস, খুব বেশি বড় না, একটা টেবিলের সমান। ওই গ্রিন হাউসের ভিতরে আমরা একটা ইঁদুর দিব, এবং তারপরে এই গ্রিন হাউস ইঁদুর সহ আমরা মঙ্গল গ্রহে পাঠানোর চেষ্টা করব। পুরোটাই চ্যারিটি, কোনো বিজনেসের উদ্দেশ্য নাই। পুরো জিনিসটা করার গোল হলো যদি আমরা এই জিনিস করি, একটা ইঁদুর গ্রিন হাউস সহ মঙ্গল গ্রহে যাচ্ছে, এই জিনিস যদি আমরা করতে পারি তাহলে এত মিডিয়া অ্যাটেনশন আসবে, এত মানুষ আগ্রহী হবে, যে আগ্রহের কারণে হয়তো নাসা
নাসা বলবে হ্যাঁ ঠিক আছে আমরা মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর চেষ্টা করব। তো এই প্ল্যান অনুযায়ী ও কাজকর্ম করা শুরু করে। এটা আজব প্ল্যান, বাট সবাই ভাবে যে ও এত টাকা ইনকাম করছে মাত্র, ওর এখন আজব দিয়ে একটা প্ল্যান ও এক্সিকিউট করার চেষ্টা করতেই পারে না, দোষের কিছু নেই। এটা হবি প্রজেক্ট, হইলে ভালো, না হইলেও কোনো সমস্যা নাই। তো ইঁদুর পাঠাইতে তো রকেট লাগবে। এখন রকেট কোথায় পাওয়া যায়, ইলন মাস্ক রিসার্চ করা শুরু করে যে রকেট কোথায় বেচে। তো ফার্স্টে ইউরোপিয়ান মার্কেট দেখে এবং প্যারিসে যায়। ও আর ওর দুই বন্ধু মিলে প্যারিসে যায়। আমার এখানে সম্ভবত এই যে এই বইটার ভিতরে পুরো গল্পটা আছে। তো ও প্যারিসে যায় রকেট কেনার চেষ্টা করে, দামে মিলে না। এত দাম চায় প্যারিসে রকেটের, যেই দামে ওর ম্যাথ মেক সেন্স করে না যে এই দামে ইঁদুর পাঠাতে যায় আমি পুরো ফকির হয়ে যাব, এই জিনিস করা সম্ভব না। তো এটা যখন ও বলে ওই ইউরোপিয়ান বন্ধুদের যে আমি তো তোমাদের কাছে কিনতে পারতেছি না, সম্ভব না, তখন ওদের মধ্যে একজন ওকে বলে যে এক কাজ করো, তুমি রাশিয়ায় যাও, রাশিয়ায় আমি শুনছি কম দামে রকেট পাওয়া যায়। তো রাশিয়া আসে এবং ইতিমধ্যে যখন এইসব করতেছে ও কিন্তু রকেট নিয়ে পড়াশোনা শুরু করছে, বই টই কিনছে যে আমি এখন রকেট বিষয়ে এক্সপার্ট হওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন 3 থেকে 4 কখনো কখনো 6 থেকে 7 ঘন্টা ও রকেট নিয়ে পড়তেছে, কোনো কারণ ছাড়া, কোনো লজিক কিন্তু নাই এখন পর্যন্ত পুরো কাহিনীর পিছনে। তো রাশিয়া যায় ও জিজ্ঞেস করা শুরু করে যে ভাই আমি রকেট কিনতে চাই, আমি রকেট কোথায় পাবো। তো যারই ও জিজ্ঞেস করে সেই ওরে হেসে উড়ায় দেয় যে কি পাগল নাকি, রকেট কিনতে আসছে মানে কি। একটা প্রাইভেট মানুষ বা একটা মানে গভর্নমেন্ট না, বেসরকারি কেউ যে রকেট কেনার চেষ্টা করতে পারে ওটা তখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। তো রাশিয়ার কিছু আর্মি টার্মি সাথে পরিচয় হয় এবং ওরা বলে যে হ্যাঁ ঠিক আছে আমাদের পুরানো কিছু ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মানে হলো যেই মিসাইলগুলো দিয়ে নিউক্লিয়ার বোম মারা হয়। তো নিউক্লিয়ার বোমের যে ওয়ার হেডটা মিসাইলের মাথায় যেটুকু থাকে ওইটুকুরা খুলে সরায় ফেলছে, বাট মিসাইলটা এখনও আছে। তো এই মিসাইলগুলো আমরা কম দামে বিক্রি করে দিব, কারণ এগুলো এখন আমরা ইউজ করি না, আমাদের নতুন জেনারেশনের মিসাইল চলে আসছে, ওগুলো আমরা ইউজ করি, তুমি চাইলে এগুলো কিনতে পারো। ইলন মাস্ক ওর বইতে বলছে যে ও 2001 থেকে 2002-3 মধ্যে 3বার যায় রাশিয়ায়, এবং ওর বইতে বলছে যে রাশিয়ান মানুষজনের সাথে নেগোসিয়েশন করতে যায় ওর মনে হয়েছে যে শুধু রকেট না, ও যদি আরেকটু চেষ্টা করে ও নিউক্লিয়ার ওয়ারহেডও কিনতে পারবে, নিউক্লিয়ার বোমাও রাশিয়া বেচতে রাজি যদি এনাফ টাকা দেওয়া হয়। তো ও আলাপ আলোচনা করা শুরু করে ওই রাশিয়ার মানুষজনদের সাথে, এবং আলাপ আলোচনা করতে যেয়ে ওর একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়। রাশিয়ার মানুষজন একদমই ওকে সিরিয়াসলি নেয় না, এবং আমি আপনাদের এক্সাম্পল দিই সিরিয়াসলি না নেওয়ার। ওকে বলে যে যতগুলো মিটিং আমরা করব সবকটা মিটিংয়ের জন্য তোমার আমাদের টাকা দিতে হবে। রকেট কিনবো নাকি কিনবো না এখনো কিন্তু কনফার্ম হয়নি, জাস্ট মিটিং করার জন্য টাকা দিতে হবে। ইলন মাস্ক বলে হ্যাঁ দিব। তো মিটিংয়ের জন্য যে টাকা দেয়ও, ওই টাকা দিয়ে যারা মিটিংয়ে অ্যাটেন্ড করতেছে রাশিয়ার জেনারেলরা ওরা ভদকা কিনে ওরা মিটিংয়ে নিয়ে আসে ভদকা। মাস্ক যখন ওদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করতেছে নোটবুক ধরে ধরে যে এই মিসাইলের ভিতরে কি এইটা আছে, এই মিসাইলের ভিতরে কি ওইটা আছে, তখন ওরা ভদকা খাচ্ছে আর রিপ্লাই দিচ্ছে মাস্কে, এবং রিপ্লাইও জোক স্টাইলে, যে থাকতেও পারে নাও পারে আমি জানি না আছে নাকি। এমনও বলা হয় যে এক জেনারেল ইলন মাস্কের গায়ে থুথু মারছে, এবং পরবর্তীতে সে অ্যাপোলোজাইজ করে বলছে যে সে ভদকার নেশায় সে হুশে ছিল না, এই কারণে সে ইলন মাস্কের গায়ে থুথু মারছে। এবং আপনার ব্যাপারটা বুঝেন। এবং আরেকটা মজার ব্যাপার হলো প্রত্যেক মিটিংয়ে নাকি আগের মিটিংয়ের থেকে বেশি দাম চাওয়া হতো। আগের মিটিংয়ে যদি বলতো 100 টাকা রকেটের দাম, পরের মিটিংয়ে বলতো না ওটা ভুল বলছি, আসলে রকেটের দাম হবে 150 টাকা। এবং যতই মিটিং করে ততই ইলন মাস্ক আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়। ও বুঝে যে না, রাশিয়ার থেকে মিসাইল কিনা আমি কখনোই পোষাইতে পারবো না, এই জিনিস কখনোই সম্ভব না। তো অনেক চেষ্টা করেও ও যখন রকেট ম্যানেজ করতে না পারে তখন ফেরত আসে, এবং ফেরত আসার সময় ইলন মাস্ক ফার্স্ট ইডিয়ট ইন্ডেক্স ইনভেন্ট করে। এবং আপনারা যারা ইডিয়ট ইন্ডেক্সের সাথে পরিচিত না, ইডিয়ট ইন্ডেক্সের মানে হলো একটা জিনিস বানাইতে কত কাঁচামাল লাগে, সেই কাঁচামালের দাম কত ভার্সেস ওই জিনিসটার টোটাল মূল্য কত। সো ধরেন কথার কথা, এই টি শার্টটা বানাইতে যে কাঁচামাল লাগে, সুতা, কাপড়, তারপরে বোতাম থাকলে সে বোতাম, রং ইত্যাদি ইত্যাদি, এই কাঁচামালের মূল্য ধরেন 10 টাকা। এই টি শার্টটা বিক্রি হয় 100 টাকায়। তার মানে কি? তার মানে কাঁচামালের মূল্যর 10 গুণ দামে টি শার্টটা বিক্রি হয়। এইটাকেই ইলন মাস্ক বলে ইডিয়ট ইন্ডেক্স। মানে ইডিয়টরা 100 টাকায় কিনে, আর যারা বুদ্ধিমান তারা 10 টাকায় কাঁচামাল কিনে নিজে বানায় নেয়। এটা হলো ওর ফিলোসফি। এই ইডিয়ট ইন্ডেক্সটা ও ওই রাশিয়ার থেকে ফেরত আসার পরে আবিষ্কার করে, এবং এই ইডিয়ট ইন্ডেক্স আবিষ্কার করার পরেই ও রিসার্চ করা শুরু করে যে একটা রকেট বানাইতে আসলে কি লাগে, যে জিনিসগুলো লাগে রকেট বানাইতে ওই জিনিসগুলোর দাম আসলে কত। তো অনেক অ্যানালাইসিস করে ও দেখে যে একটা রকেট বানাইতে যে জিনিস লাগে রকেটের কাঁচামালের খরচ তার 2%। তো ডিসিশন নেয় নিজের রকেট নিজে বানাবো।
মার্চ 2002 সালে স্পেস এক্স কর্পোরেশন শুরু হয় এই উদ্দেশ্য নিয়ে যে না ভাই আমরা রকেট কিনবো না, আমরা নিজেরা একটা রকেট বানাবো এবং তারপরে সেই রকেটকে আমরা স্পেসে পাঠাবো। ইলন মাস্ক নিজে $100 মিলিয়ন ইনভেস্ট করে। ওর 180 মিলিয়ন ইনকাম হয়েছিল পেপ্যালের থেকে, তার মধ্যে থেকে 100 মিলিয়নও ইনভেস্ট করে এই কোম্পানিতে। ওর সব বন্ধুরা ওরে পাগল ভাবে, এমনও বলা হয় ওর সব বন্ধুরা মিলে ওকে ডাকে, তারপরে একটা বড় টিভিতে একের পর এক রকেট বাস্ট হওয়ার ভিডিও ওকে দেখায় বলে যে তুমি মানুষ খুব লাকি, এত টাকা ইনকাম সবাই করতে পারে না, তুমি খুব লাকি যে তুমি এত টাকা ইনকাম করতে পারছো, এই টাকা এইভাবে ওয়েস্ট করো না, এই টাকা এইভাবে ধ্বংস করে দিও না, কারণ রকেট কোম্পানি শুরু করা মানে হইলো এই টাকা পুরোপুরি ওয়েস্ট। ইলন মাস্ক অবভিয়াসলি তাদের কথা শুনে না। স্পেস এক্সের কার্যক্রম শুরু হয়, বিশাল একটা ওয়্যার হাউস ভাড়া নেওয়া হয়, কোনো অফিস নাই, লম্বা একটা ওয়্যার হাউস যেটার ভিতরে রকেট বানানো হবে, কিছু চেয়ার রাখা আছে, মানুষ সব চেয়ারে বসবে, টায়ার্ড হইলে আরও টায়ার্ড হয়ে গেলে সে ফ্লোরে বসবে বা শুবে, কারো কোনো আলাদা কিউবিকল এরকম কোনো ঢং নাই। পাশে একটা বিশাল বিয়ারের ফ্রিজ আছে, সবাই বিয়ার খাবে, কাজ করবে বিয়ার খাবে, এটাই প্রজেক্ট। তখন কিন্তু প্ল্যান বদলায় গেছে, তখন কিন্তু প্ল্যান আর আমি শুধু ইঁদুর পাঠাবো ওইটার মধ্যে নাই, তখন ওদের প্ল্যান হলো আমরা একটা ছোট রকেট বানাবো, এই রকেটের নাম আমরা দিব ফ্যালকন 1 এবং এই ফ্যালকন 1 দিয়ে আমরা অল্প কিছু জিনিস স্পেসে পাঠাবো এবং এটা প্রমাণ করবো আমরা দুনিয়াকে যে আপনার যদি নর্মাল নাসার যদি 100 টাকা লাগে কোনো কিছু স্পেসে পাঠাইতে, আমরা ওটা 2 থেকে 3 টাকায় করতে পারি। প্রথম লঞ্চ ঠিক করা হয় 2005 সালে, হয় না, রকেট রেডি হয় না 2005 সালে, ওটা পিছায় চলে যায় 2006 সালে এবং 2006 সালে প্রথম স্পেস এক্স একটা প্রাইভেট রকেট লঞ্চ করে। লঞ্চ করার 25 সেকেন্ডের মধ্যে ওই রকেটে আগুন ধরে যায়, পৃথিবীর বাইরেও ওই রকেট যাইতে পারে না, একটু উপরে ওঠার পরেই ওর গায়ে আগুন ধরে যায় এবং ওই জিনিস ভেঙে চুরে আবার নিচে নেমে চলে আসে। 2 বছর এরপরে আবার গবেষণা করা হয়, গবেষণা করে সেকেন্ড ফ্যালকনকে আবার লঞ্চ করা হয়, বলা হয় যে না এইটা তো যাবেই, এটা কোনো সমস্যা নেই, আগেরটার ফেলার থেকে আমরা অনেক স্টাডি করছি, এইটা ফেল করার কোনো চান্স নেই। এই রকেট আসলেও আর একটু উপর পর্যন্ত যায়, এটা একদম মানে 25 সেকেন্ডের মধ্যে বাস্ট হয়ে গেছে ওই রকম না, এটা আরেকটু উপর পর্যন্ত যায়, অনেকে বলবে পৃথিবীর বাইরেও যে সাবঅরবিটাল এরিয়ার মধ্যে যায়, এটা বাস্ট হয়ে আবার ফেরত চলে আসে। অগাস্ট 2008-এ 3 নাম্বার বারে আবারও সেম কাজ করার চেষ্টা করা হয় এবং এইবার স্পেস এক্স একদম অলমোস্ট গ্যারান্টি দিয়ে বলে যে ভাই এবার কোনো টেনশনই নাই, আমরা আমাদের আগের 2টা ফেইলার থেকে সব কিছু শিখছি, এইবার আমাদের রকেট ফেল করার কোনো চান্স নেই, যত টেস্ট হয়েছে সব টেস্ট সাকসেসফুল, কোনোটায় কোনো সমস্যা নাই, এবার আমাদের রকেট স্পেসে যাবেই। এবং ওরা এত কনফিডেন্ট যে ওরা মানুষকে বলে তোমরা যদি কিছু দিতে চাও আমাদের এই রকেটে তোমরা দিতে পারো। বিভিন্ন মানুষ অনেক কিছু দেয়, সবচেয়ে ফেমাস সেটা হলো স্টার ট্রেকের একটা ফেমাস অ্যাক্টর আছে জেমস ডোর, ওর অ্যাশেজ, ও মরে যাওয়ার পর পুরায় না, ওই পুরানো অ্যাশেজও দিয়ে দেয় ওর পরিবার, দিয়ে বলে যে এইটাও স্পেসে যাক, ওর শেষ ইচ্ছা ছিল যে ওর অ্যাশেজ স্পেসে যাবে। তো এই অ্যাশেজ সহ সব কিছু 208 জনের মালামাল টোটাল স্পেস এক্স এটা নিয়ে রকেট নিয়ে লঞ্চ করে। 3 নম্বর রকেট লঞ্চও ফেইলার হয়, আগুন ধরে খুব বাজে অবস্থা, ধ্বংস। এখন এই পুরা কাহিনী যখন হচ্ছে, এটা কিন্তু 2008 সালের কথা আমি বলতেছি, তখন দুনিয়ায় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে এবং শুরুর দিকে আপনাদের আমি যেটা বললাম ইলন মাস্কের অন্য কোম্পানি টেসলা, ওইটাও খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। 2008 সাল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, মানুষ নর্মাল গাড়িই কিনে না, সেইখানে মানুষ একটা ইলেকট্রিক গাড়ি কিনবে। ইলেকট্রিক গাড়ি 2008 সালে কিন্তু আজকের মতো কমন ঘটনা, আজকেও কমন ঘটনা না, 2008 সালে তো কমন ঘটনা নাই। আপনি যদি কাউরে বলতেন একটা ইলেকট্রিক গাড়ি কেন, সে আপনারা পাগল ভাবতো। আপনি যদি তারা বলতেন যে ইলেকট্রিক গাড়ির দাম নর্মাল গাড়ির থেকে 3-4 গুণ বেশি, সে আরও পাগল ভাবতো। তার উপরে ছিল আবার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, কারো চাকরি নাই, মর্টগেজের দাম বেশি, খুব বাজে অবস্থা। সো সব মিলায় ইলন মাস্কের জীবন কেমন জানি উল্টাপাল্টা হয়ে যায়, রকেট একের পর এক ফেল করতেছে, গাড়ির কোম্পানি ধ্বংস হয়ে যাচ্ছে, সব মিলায় ভয়ঙ্কর বাজে। একই সাথে কোনো ব্যাংক ওকে লোন দিচ্ছে না, কারণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সিস্টেম চলতেছে। ইনভেস্টররা টাকা দিতে রাজি না, কারণ এর আগেও 3টা রকেট পুরাইছে, ও বলছিল অনেক মানুষ গাড়ি কিনবে, কেউ গাড়ি কিনে নেই। সব মিলায় প্রায় সব কিছু শেষ হওয়ার কাছেও। যাই হোক, 4 নম্বর রকেটটা সাকসেসফুলি স্পেসে প্রবেশ করে। 9 মিনিট 31 সেকেন্ড লঞ্চ হওয়ার পরে এই রকেট প্রথম স্পেসে প্রবেশ করে, যেটা ছিল পৃথিবীর প্রথম, পৃথিবীর ইতিহাসে আগে কখনো এমন হয় নাই একটা প্রাইভেট কোম্পানি স্পেসে এরকমভাবে একটা রকেট পৌঁছাইতে পারছে, যেটা ফার্স্ট স্পেস এক্স করে। ইলন মাস্ককে জিজ্ঞেস করা হয় যে আপনার অনুভূতি কি, ইলন মাস্ক বলে যে আই ডোন্ট ইভেন নো হোয়াট টু সে,
দিস ইজ ফাকিং মাইন্ড ব্লোয়িং। এবং এরপরে গল্প পজিটিভ হওয়া শুরু করে। ইলন মাস্ক নাসা থেকে একটা কল পায় তার কয়েক মাস পরে, যেখানে বলা হয় যে আমরা দেখছি তোমার সাকসেসফুল লঞ্চ, আমরা তোমাকে 1.5 বিলিয়ন 1.6 বিলিয়নের মতো একটা কন্ট্রাক্ট দেব, টোটাল 12 বার তোমার রকেট ইউজ করবো আমি, আমাদের স্পেসে মালামাল পাঠাইতে হবে। এই কাহিনী যখন হয় তখন আস্তে আস্তে ইলন মাস্কের ইনভেস্টররাও ফেরত আসা শুরু করে। যখন দেখে যে নাসা কাজ দিয়েছে তখন যে না, সম্ভবত এখন আস্তে আস্তে সবকিছু পজিটিভের দিকে যাবে, আমরা আবার ফেরত আসতে পারি। এবং ওখান থেকে আরও অনেক ফেইলার ছিল, বাট আস্তে আস্তে স্পেস এক্স পজিটিভ দিকে যাত্রা শুরু করে। এখন আজকে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই বলেন তো স্পেস এক্সের ইনকাম কীভাবে হয়, আপনি হয়তো বলবেন যে রকেট পাঠায় ইনকাম হয়। বাট স্পেস এক্স কিন্তু আজকের দিনে আর রকেটের কোম্পানি না। রকেট পাঠায় ওদের ইনকাম হয়, বাট এটা ওদের ইনকামের মেজর অংশও না। আমি আপনাকে একটু ভেঙে বলি ওদের রেভিনিউ স্ট্রিমগুলো কী কী। স্পেস এক্স মেইনলি 4 ভাবে আয় করে, এবং ওদের আয়ের প্রথম উপায় হলো স্টারলিংক, যেটা ওদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা। এই মুহূর্তে আকাশে যত স্যাটেলাইট আছে তার 75%-এর মালিক স্পেস এক্স, এবং এই 75%-এর বেশিরভাগই পাঠানো হয়েছে আকাশে স্টারলিংকের ইন্টারনেট সেবা দেওয়ার জন্য। মাস্কের আইডিয়াটা খুব সিম্পল ছিল যে হোয়াট ইফ আমরা আকাশে অনেক স্যাটেলাইট পাঠাই এবং স্যাটেলাইট থেকে বিম করে যদি আমরা ইন্টারনেট দেই, তাহলে আমরা এমন এমন জায়গায় পৃথিবীতে ইন্টারনেট দিতে পারবো যেখানে কখনো টাওয়ার বসানো সম্ভব না, যেখানে কখনো ফাইবার অপটিক্সের কেবল যাওয়া সম্ভব না। এইরকম যত রিমোট অঞ্চল আছে সব অঞ্চল কিন্তু এখন আস্তে আস্তে স্পেস এক্সে শিফট করতেছে। শুধু রিমোট অঞ্চল না, আপনি যদি ঢাকা থেকে বরিশালে যাওয়ার চেষ্টা করেন ওই লঞ্চের ভিতরেও কিন্তু স্পেস এক্স আছে। আমি নিজে কখনো যাওয়ার চেষ্টা করে স্পেস এক্স পাই নাই, আমি শোনা কথা বলতেছি আপনাদের, আপনারা কেউ কমেন্টে ভেরিফাই করেন, বাট আমি জানি আছে। 2025 সালে স্টারলিংকের সাবস্ক্রাইবার ছিল প্রায় 90 লাখ মানুষ। এখন আজকের দিনে 2026 সালে এসে প্রায় 1.5 কোটির কাছাকাছি চলে গেছে, এবং প্রত্যেক বছর 50 লাখ থেকে 1 কোটি করে সাবস্ক্রাইবার বাড়তেছে। এবং স্টারলিংকের সাথে আপনি যদি নর্মাল একটা ইন্টারনেট সেবা বা নর্মাল একটা টেলিকম সেবা কম্পেয়ার করেন, পুরোটা কিন্তু আলাদা, কারণ স্টারলিংকের প্রফিট মার্জিন অনেক বেশি। একবার যখন ও স্পেসে স্যাটেলাইটটা পাঠাচ্ছেও কিন্তু নিজের রকেট ইউজ করে, সো ওইখানে ওর খরচ খুব একটা হচ্ছে না। একবার যখন পাঠায় দিচ্ছে এরপরে তো বাকি সেবা ডিজিটাল, ওর তো তার ম্যানেজ করা লাগে না, ওর তার ছিঁড়ে যাওয়ার ঝামেলা নাই, ওর এই ঝামেলা ওই ঝামেলা, এই ইনফ্রাস্ট্রাকচার ওগুলো কিছু নাই। সো ওর প্রফিট মার্জিন প্রায় 40%, এবং প্রফিট মার্জিন 40% বিশাল ব্যাপার এই কারণে মাইক্রোসফট, অ্যাপেল এদেরও কিন্তু প্রফিট মার্জিন এরকম 40%-এর কাছাকাছি নাই। তো এইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো স্টারলিংক পুরো দুনিয়ায় একসাথে সেবা দিতে পারে। এখন গ্রামীণফোন তো চাইলেই পরশুদিন যায় আয়ারল্যান্ডে ইন্টারনেট সেবা দিতে পারবে না, অমুক ইন্টারনেট চাইলেই যায় পরশুদিন অমুক আরেকটা দেশে যায় সেবা দিতে পারবে না, বাট স্পেস এক্স পৃথিবীর বাইরে থেকে পুরো পৃথিবীকে একসাথে সেবা দেওয়ার চেষ্টা করতেছে। তো এই কারণে স্টারলিংক এত বেশি সাকসেসফুল, এবং স্পেস এক্সের টোটাল ইনকামের 50-60% কিন্তু এখন আসে এই ইন্টারনেট বিক্রি করে। এবং আপনি ব্যাপারটা একটু চিন্তা করেন যে এই জিনিসটা কত স্মার্ট। আমি যদি আজকে চাই বা আপনি যদি আজকে চান যে না আমি একটা কম্পিটিশন করবো স্পেস এক্সের স্টারলিংকের, আমিও স্যাটেলাইট পাঠাবো আকাশে এবং স্যাটেলাইট পাঠায় আমিও ইন্টারনেট সেবা দিব, আমি কোনোদিনও এই জিনিস করতে পারবো না। বড় বড় কোম্পানিরা কোনোদিনও এই জিনিস করতে পারবে না, কারণ এর জন্য আমার ফার্স্ট একটা রকেট কোম্পানি দাঁড় করাইতে হবে বা অন্য কোনো একটা রকেট কোম্পানির সাহায্য নিতে হবে স্যাটেলাইট পাঠানোর জন্য। অন্য কোন রকেট কোম্পানির সাহায্য আপনি নেবেন? স্পেস এক্সই তো। স্পেস এক্স তো আপনারা এই সাহায্য করবে না, কারণ ওদের নিজেরই আছে কম্পিটিটিভ প্রোডাক্ট। সো পুরো ইকোসিস্টেমটার যদি আপনি দিকে তাকান, এমন একটা মনোপলি ক্রিয়েট করা হয়েছে যে মনোপলি সহসাই ভাঙবে এরকম কোনো সুযোগ নাই। 2 নম্বর রেভিনিউ স্ট্রিম গভর্নমেন্ট কন্ট্রাক্ট, এবং দেশের বাইরের যেসব এন্টিটি আছে তারা যখন আকাশে কোনো জিনিস পাঠাইতে চায় টাকার বিনিময়ে সেগুলো পাঠানো। সো নাসা, পেন্টাগন, তারপরে মিলিটারি সার্ভিসেস যা আছে আমেরিকার, ওরা স্পেস এক্সের কাছে এসে বলে যে আমি স্পেসে এই করতে চাই, আমি স্পেসে এই জিনিস পাঠাবো, ওই জিনিস পাঠাবো, মানুষ পাঠাবো, মালামাল পাঠাবো, তোমার টাকা দিচ্ছি, তোমার রকেট দিয়ে তুমি পাঠাও। ওইটা একটা। অন্যান্য দেশও, ফর এক্সাম্পল বাংলাদেশের স্যাটেলাইট ছিল একটা, আপনারা জানেন, ওই স্যাটেলাইট পাঠানোর জন্য কিন্তু আমরা স্পেস এক্স ইউজ করছি। আমরা স্পেস এক্সকে টাকা দিছি, দিয়ে বলছি যে এই হলো আমাদের স্যাটেলাইট। আমরা স্যাটেলাইট আরেকটা কোম্পানিকে দিয়ে বানাইছি, ফ্রান্সের একটা কোম্পানি বানায় ওইটা স্পেস এক্সের কাছে দিয়ে বলছি যে তোমার রকেট ব্যবহার করে তুমি এই জিনিসটা আমাদের আকাশে পৌঁছায় দাও। সো এই জিনিস স্পেস এক্স রেগুলারলি করে। ওদের খুব ফেমাস একটা রকেট আছে ফ্যালকন 9, যেটা মানে একদম 100 বার আকাশে পাঠালে 100 বারই ও সাকসেসফুলি ডেলিভারি দিয়ে চলে আসবে, কোনো সমস্যা হয় না। ওই রকেট এবং এই প্রজেক্ট হলো ওদের সেকেন্ড রেভিনিউ স্ট্রিম। স্পেস এক্সের 3 নম্বর রেভিনিউ স্ট্রিম হলো টুইটার বা x.com। আপনারা অনেকেই জানেন যে 45-46 বিলিয়ন ডলার দিয়ে ইলন মাস্ক কয়েক বছর আগে টুইটার বা x.com কিনলো, এবং কেনার পরে কিন্তু টুইটারের অবস্থা খারাপ হয়েছে। তখন যা রেভিনিউ ছিল তার থেকে 30-40% ড্রপ করছে রেভিনিউ, বাট তারপরেও টুইটারের রেভিনিউ হয়। এবং টুইটারের মালিক কিন্তু স্পেস এক্সের কাছে টুইটারকে বিক্রি করে দেওয়া হয়েছে পরে ইলন মাস্কের মাধ্যমে। এবং
এই মুহূর্তে স্পেসএক্স হলো হোল্ডিং কোম্পানি, যেটার ভিতরে স্টারলিংক আছে, গভর্নমেন্টাল প্রজেক্টস আছে এবং টুইটার আছে, যেটার থেকে যা ইনকাম হয় ওগুলো সব স্পেসএক্স পায়। 4 নাম্বার রেভিনিউ মডেল আমি বলবো খুচরা জিনিসপত্র। খুচরা জিনিসপত্রের মধ্যে আছে X.AI, যেটা ইলন মাস্কের এআই কোম্পানি। খুচরা জিনিসপত্রের মধ্যে আছে কারসার, যেটা একটা কোডিং কোম্পানি, ওরা $60 বিলিয়ন দিয়ে কিনছে, ওটাও কিন্তু স্পেসএক্সের ভিতরে চলে গেছে। এবং আরও অনেক কিছু আছে ছোটোখাটো জিনিস যেগুলো এত রেভিনিউ জেনারেট করে না, যেটা হাইলাইট হবে, বাট ওগুলোর প্রত্যেকটারই কোটি 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 ডলার রেভিনিউ জেনারেট করার পোটেনশিয়াল আছে। এবং এই পুরা জিনিসটা বানানো হয়েছে একটার সাথে আরেকটাকে কানেক্ট করায়। ফর এক্সাম্পল X.AI, এইটা এআই কোম্পানি, এবং এই কোম্পানি চালানোর জন্য লাগবে ডাটা সেন্টার। ডাটা সেন্টার পৃথিবীর বাকি যত কোম্পানি আছে সবাই বানাচ্ছে পৃথিবীতে, বাট ইলন মাস্ক বলছে আমরা তো ভাই স্পেসে জিনিসপত্র পাঠাইতেই পারি, আমাদের তো নিজেদের রকেট কোম্পানি আছে, সো আমরা পৃথিবীর ভিতরে ডাটা সেন্টার কেন বানাবো, আমরা ডাটা সেন্টার বানাবো স্পেসে যদি আমরা ডাটা সেন্টার বানাই তাহলে আমরা সোলার থেকেও খুব তাড়াতাড়ি পাওয়ার নিতে পারবো এবং আমাদের ডাটা সেন্টার হবে সবচেয়ে পাওয়ারফুল। সো এরকম অনেক অদ্ভুত প্রজেক্ট। আবার আরেকটা প্রজেক্ট আছে যেটা হলো অ্যাস্ট্রয়েড থেকে মিনারেল ডিরাইভ করার। ওরা বলছে যে আমরা তো ভাই রকেট পাঠাই, সো আমরা যদি এখন বিভিন্ন অ্যাস্ট্রয়েডে রকেট পাঠাইতে পারি তাহলে ওই সব অ্যাস্ট্রয়েডের ভিতরে যদি সোনা থাকে, রূপা থাকে, ইত্যাদি জিনিসপত্র থাকে, ওগুলো তো আমরা মাইন করতেই পারবো। সো ওগুলো মাইন করে আমরা নিয়ে আসি। সেরকম অনেক আজব আজব প্রজেক্ট আছে আসলে স্পেসএক্সের, যেগুলোর ভিতরে আমরা এখন যাচ্ছি না, কারণ ওগুলো এখনও রেভিনিউ জেনারেট করে না। আচ্ছা, আমি আপনাদের একটু কুইকলি বলি যে স্পেসএক্স এতদিন পরে এসে পাবলিক কোম্পানি হলো কেন। কারণ প্রায় 22-25 বছর হয়ে গেছে স্পেসএক্স চলতেছে, এতদিন ওদের মনে হয়নি পাবলিক কোম্পানি হই, বাট এখন হঠাৎ পাবলিক কোম্পানি হইতে কেন ইচ্ছা করতেছে? দুইটা কারণ মেইনলি। 1 নম্বর কারণ হলো ইনসেন প্রফিটেবিলিটি। এই মুহূর্তে স্পেসএক্সের যত প্রফিট, স্পেসএক্সের ইতিহাসে কখনো এত প্রফিট ছিল না। স্যাটেলাইটের ডিমান্ড অনেক বেশি, স্টারলিংক অনেক ভালো পারফর্ম করতেছে, সব মিলে সব কিছু অনেক পজিটিভ। সো আইপিও লঞ্চ করতে হয় এরকম পজিটিভ কোনো একটা সময় যেন শেয়ার প্রাইস বাড়ে। সো একদম পারফেক্ট একটা অপরচুনিটি ওরা খুঁজে বের করছে ওদের আইপিও লঞ্চ করার জন্য। আর সেকেন্ড জিনিস, এমপ্লয়ীদের একটু বেনিফিট দেওয়া। কারণ স্পেসএক্সে অনেক মানুষ আছে যারা অনেক দিন ধরে কাজ করছে, তেমন কোনো বেনিফিট পায়নি। এবং আপনারা হয়তো এরকম নিউজ দেখছেন যে স্পেসএক্সে চাকরি করতো ক্যাফেতে, স্পেসএক্সের ভিতরে একটা ক্যাফে ছিল, ওই ক্যাফেতে চাকরি করতো বারিস্তা বা ঝাড়ু দিত একজন, তাকে 10টা শেয়ার দেওয়া হয়েছিল, 50টা শেয়ার দেওয়া হয়েছিল। এরা এক একজন মিলিয়নিয়ার হয়ে গেছে যখন স্পেসএক্স আইপিও হয়েছে। কেন? কারণ ওরা 22 বছর 25 বছর ধরে একটা কোম্পানিতেই সার্ভ করছে, তার বদলে ওরা স্টক পাইছে। স্টকের এতদিন কোনো ভ্যালু ছিল না, বাট যখন পাবলিক মার্কেটে গেছে ইমিডিয়েটলি ওরা মিলিয়নিয়ার হয়ে গেছে। আপনি জিজ্ঞেস করতে পারেন আমি স্পেসএক্সের আইপিওতে ট্রাই করছিলাম নাকি শেয়ার কেনার। না, আমি ট্রাই করি নাই। ডাবল বুকিং হয়েছিল, ওভার বুকিং আর কি, মানে 100টা শেয়ার থাকলে 200 জন আবেদন করছিল শেয়ার কেনার জন্য আইপিওর থেকে। আমি করি নাই। আমি শুধুমাত্র আমার ইন্টারন্যাশনাল স্টক কেনার সিস্টেম হলো আমি এখন প্রত্যেক মাসে 2000 ইউরো S&P 500-এ ইনভেস্ট করি, দ্যাটস ইট। আমি আর কোনো কিছু করি না এখন ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে। এবং 99% মানুষকে আমি এই কাজ করতেই রেকমেন্ড করি। যে সেটা একটা সাইড নোট আপনাদের জানায় রাখলাম। আপনি একটু আজব ব্যাপারটা দেখেন, স্পেসএক্সের কিন্তু 18,700 বিটকয়েনও কেনা আছে। এবং স্পেসএক্স মাঝখানে একসময় বলছিল যে কোম্পানির যখন অনেক টাকা হয় তখন কোম্পানি কি করে, আপনারা দেখবেন সাভার, গাজীপুর এরকম অঞ্চলে যদি আপনি যান, আপনি দেখবেন জমি, যে জমির গায়ে লেখা এই জমির মালিক অমুক কোম্পানি। ওরা কিছু করতেছে না, কিন্তু ওরা ক্যাশ টাকা ফেলে রাখার বদলে জমি কিনে রেখে দিছে। কেন? কারণ ক্যাশ টাকার ভ্যালু কমে, জমির ভ্যালু আস্তে আস্তে বাড়ে। সো বিভিন্ন কোম্পানি তাদের ব্যালেন্স শিটে যখন অনেক টাকা জমে যায়, সেই টাকা ওরা ক্যাশ হিসেবে না রেখে অন্য কোনো কিছু করে ফেলার চেষ্টা করে ওই টাকা দিয়ে। স্পেসএক্স যেটা করছে, ওরা বলছে যে আমরা আমাদের হাতে এক্সট্রা টাকা থাকলে ওই টাকা দিয়ে বিটকয়েন কিনবো। তো এইভাবে কিনতে ওরা 18,712টা বিটকয়েন কিনে ফেলছে। এবং বাই এনি চান্স যদি ক্রিপ্টো ভালো পারফর্ম করে, স্পেসএক্সের ভ্যালু যে কোথায় যায় ঠেকবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন কথা হলো ভবিষ্যতে কি আসতে যাচ্ছে। ভবিষ্যতে ভালো কিছু আসবে এই ভরসাই তো মানুষ স্পেসএক্সের স্টক কিনতেছে এখন, তাই না? তো ভবিষ্যতে কি আসতেছে? প্রথমে যেটা আসতে যাচ্ছে সেটা হলো স্টারশিপ। স্টারশিপ হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং পৃথিবীর সবচেয়ে বড় রকেট। অনেক দিন ধরে স্পেসএক্স চেষ্টা করতেছে স্টারশিপ বানানোর জন্য, কারণ স্টারশিপই মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে। কারণ স্টারশিপ একবারে 1.5 লাখ কেজি মালামাল নিয়ে যেতে পারে। বাট শুধু মঙ্গল গ্রহে মানুষকে নিয়ে যাওয়া একমাত্র কাজ হবে না, একই সাথে মালামালও যেহেতু নিতে পারবে, বলা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে, আপনি চিন্তা করেন একবার রকেট যাচ্ছে আকাশে, একবারে 1.5 লাখ কেজি মালামাল চলে যাচ্ছে। সো বলা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে মালামাল পাঠাইতে যে টাকা খরচ হয়, যখন স্টারশিপ অ্যাক্টিভ হবে তখন পৃথিবীর থেকে আকাশে মালামাল পাঠাইতে এর থেকে অনেক কম খরচ হবে। স্টারশিপও সেম সাইকেলের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু ফেইল করতেছে, লঞ্চ করতে যায় বারবার ঝামেলা হচ্ছে। বাট এখন কেউ আর ইলন মাস্কের উপরে ওই আরোপটা দেয় না যে না ও পারবে না, কারণ অলরেডিও দেখছে যে ফ্যালকন দিয়ে পারছে এবং অলরেডি এত বড় একটা কোম্পানি বানায়। সবাই জানে যে স্টারশিপও পারবেইও, জাস্ট কখন পারবে, 1 বছরে পারবে না, 5 বছরে পারবে না, 7 বছরে পারবে, বাট পারবে।
আপনি জাস্ট চিন্তা করেন যে এক লোক যে রকেট নিয়ে কিছুই জানতো না, রকেট নিয়ে সে রকেট ইঞ্জিনিয়ারও না, তার রকেট নিয়ে কোনো পড়াশোনা নাই, সেই লোক মাত্র 25 বছরের ভিতরে নিজে নিজে পড়াশোনা করে রকেট ইঞ্জিনিয়ার হয়ে গেছে এবং এমন একটা কোম্পানি দাঁড় করাইছে যেই কোম্পানির ভ্যালু সাউথ এশিয়ার সব দেশ যোগ দিলে যত হয় তার থেকেও বেশি। এবং এই গল্পর থেকে অনেকগুলো লেসন আছে আমার মনে হয়, বাট 3টা কি লেসন যদি আমি আপনাদের বলি। 1 নম্বর লেসন হলো আপনার ভালো সময় আসার আগে আপনার আসলে অনেক খারাপ সময় আসবে, এবং এটা সবসময় মাথায় রাখেন যে যদি আপনার খারাপ সময় চলে তার মানে এই না যে ভালো সময় নাই। এটা আমরা আমাদের প্রবাদেও অনেক সময় দেখছি যে খারাপের পরেই ভালো আসে। এটা এই গল্প দিয়েও প্রমাণিত হয় যে এতগুলা খারাপ সময়ের পরেও অনেক ভালো সময় কিন্তু আসছে, জাস্ট কাজ করে যেতে হয়েছে। সেকেন্ড, এক্সপার্টরা বেশিরভাগ সময় ভুল হয় এবং এটা আপনার খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ আপনি যাদের কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছেন, যত জ্ঞানী গুণী মানুষ আশপাশে আছে তারা একটা ফিক্সড থিঙ্কিং প্যাটার্নের মানুষ, তাদের ওই ফিক্সড থিঙ্কিং প্যাটার্নের বাইরে যায় আপনাকে পারফেক্ট সাজেশন দিতে পারবে এই সম্ভাবনা অনেক কম। এক্সপার্টরা অনেক বেশি ভুল করে। থার্ড, যেটা মনে হয় আমার সবচেয়ে বড় লেসন, সেটা হলো নেক্সট ডেকেড বা নেক্সট 20 বছর 50 বছর 100 বছরের যে বিজনেসগুলো হবে সেই বিজনেসগুলো আগের 50-100 বছরের সাথে মিলবে না। নেক্সট 100 বছরে আমরা অনেক এআই ড্রিভেন বিজনেস দেখবো, অনেক স্পেস ড্রিভেন বিজনেস দেখবো, অনেক ইনোভেটিভ অ্যাঙ্গেলস দেখবো। একটা বিজনেস 20টা বিজনেসকে ওন করবে, সেই 20টা বিজনেস 30 ধরনের কাজকর্ম করবে, এরকম অনেক স্ট্রাকচার আমরা দেখবো যেগুলো আমরা আগের 100 বছরে দেখিনি। আগের 100 বছরে আমরা লিনিয়ার স্ট্রাকচার দেখছি, একটা কোম্পানি এই করে শেষ। এখন আমরা দেখবো একটা কোম্পানি এইও করে, সে আবার এইও করে, এইটার থেকে আবার এইটাই কিছু জিনিস আসে, এইটার থেকে আবার আরেকটা কিছু জিনিস আছে, যেটার থেকে আবার এটাই। সো ওই রকম একটা প্যাটার্ন আমরা দেখতে পারবো আগামী 20, 30, 50, 100 বছরের কোম্পানিগুলায়। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে অন্য কোনো গল্পে। টাটা।